আজ আপনারা শুনবেন সূর্য মাইতির লেখা একটা গা ছমছমে ভূতের গল্প। না না, আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি কাউকে না। মোটা কাঁঠাল গাছের সাথে বাঁধা অবস্থাতেই কথাটা বলে উঠল কান্তাবুড়ি। কান্তাবুড়ির বয়স 60-এর উপর হলেও এবং বয়সের কারণে মুখের চামড়া সামান্য কুঁচকে গেলেও এখনও সে পুরোপুরি নুইয়ে পড়েনি, বরং এখনও তুলনামূলকভাবে বেশ শক্ত সমর্থই আছে। এই গ্রামের লোকেরা তাকে ডাইনি সন্দেহ করে জোর করে ধরে এখন বেঁধে রেখেছে তারই বাড়ির কাঁঠাল গাছের সাথে। একজন যুবক এখন মশালে আগুন ধরাচ্ছে তাকে জীবন্ত পুড়িয়ে মারবে বলে। এই গ্রামের লোকেরা তাকে মানুষের ক্ষতি সাধনকারী ভয়ানক ডাইনি বলেই মনে করে। অবশ্য তার যথেষ্ট কারণও আছে। কান্তাবুড়ির স্বামী মারা গেছে প্রায় 10 বছর হয়ে গেছে। ছেলেপুলে হয়নি, আত্মীয় পরিজনও হয়তো কেউ নেই, বা থাকলেও কোনো যোগাযোগ ছিল না। স্বামী মারা যাওয়ার পর গ্রামের কারোর সাথে মেলামেশাও করত না কান্তাবুড়ি। গ্রামের প্রায় শেষ মাথাতে থাকা এই মাটির ঘরটাতে একা একাই সারাদিন থাকত সে। মাঝে মাঝে অর্থকষ্ট দেখা দিলে গ্রামের মধ্যে ভিক্ষা করতে বেরোতো সেই বুড়ি। গ্রামের লোকেরা করুণাবশত তাকে কেউ খুচরো পয়সা, কেউ চাল ডাল ভিক্ষা দিত। ভিক্ষা শেষে কান্তাবুড়ি গ্রামের মুদিখানা থেকে সদাই কিনে ঘরে ফিরে যেত। এইভাবে কাটছিল তার দিনগুলো। কিন্তু হঠাৎ একদিন বিকেলবেলা খেলতে খেলতে গ্রামের বাচ্চা ছেলেরা খেলার বল কুড়োতে গিয়েছিল কান্তাবুড়ির উঠোনে। আর সেখানে গিয়ে তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তারা দেখল কপালে এই মোটা একটা লাল সিঁদুরের টিপ পরে কান্তাবুড়ি তাওয়ায় কাঠ দিয়ে আগুন ধরিয়ে অদ্ভুত রকম কি সব মন্ত্র উচ্চারণ করছে। এই দৃশ্য দেখে সেই ছেলেরা রীতিমতো ভয় পেয়ে গিয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল সেখান থেকে। এই ঘটনাটা গ্রামে ছড়াতেই গ্রামের লোকেরা বুঝে গিয়েছিল এই কান্তাবুড়ি নিশ্চয়ই কোনো ডাইনি। এমনিতেই গ্রামে গত সপ্তাহখানেকের মধ্যে দুটো সদ্যজাত শিশু মারা গিয়েছে। রোগমুক্ত এই শিশুরা জন্মানোর 2-1 দিনের মধ্যেই কিভাবে যে প্রাণ হারালো সে ব্যাপারটা গ্রামের লোকেরা কিছুই বুঝে উঠতে পারেনি। কিন্তু এবারে তারা খুব সহজেই 2-2 4 করে ফেলল। এবার তারা বুঝতে পারল এই কান্তাবুড়ি নিশ্চয়ই কোনো তুকতাক বা জাদুটোনা করে মেরে ফেলেছে ওই নবজাতক শিশুদের। সব কথা জানতে পেরে গ্রামের লোকেরা লাঠি সোটা নিয়ে সেই রাতেই হানা দিল কান্তাবুড়ির বাড়িতে। তারা সেখানে গিয়ে দেখল বুড়ি এখনো এক মনে বসে যজ্ঞ করে চলেছে। সেই দৃশ্য দেখেই গ্রামের লোকেরা ভয়ানক রেগে গেল। 2-3 জন রকচটা যুবক দাওয়ার উপর উঠে পড়ল আর সজোরে চেপে ধরল বুড়ির চুলের মুঠি। ঘটনার আকস্মিকতায় বুড়ি বেশ থতমত খেয়ে গেল। সেই যুবকদের হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে ব্যর্থ হলো। তারা বুড়িকে জোর করে ধরে বাড়ির কাঁঠাল গাছটায় বেঁধে দিল। 2-1টা লাঠির আঘাতও পড়ল বুড়ির পিঠে। বুড়ির চিৎকারে গ্রামবাসীরা কোনো ভ্রুক্ষেপই করল না। গ্রামের লোকেরা তখন যেন এক দল হিংস্র পশু। মোড়ল সেই বুড়িকে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দিলেন, কারণ ডাইনি বেঁচে থাকলে এ গ্রামের কারোরই ভালো হবে না। নির্দেশ পেতেই সেই কাজে তৎপর হয়ে গেল গ্রামবাসীরা। না না,
তোরা এটা ঠিক করছিস না। আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না। আগুনের লেলিহান শিখা তখন দাউ দাউ করে জ্বলছে। জ্বলন্ত মশাল নিয়ে তখন সেই যুবক ধীরে ধীরে এগিয়ে আসছে বুড়ির দিকে। তোদের কাউকে ছাড়বো না আমি, কাউকে না। আজ থেকে আবার 33 বছর পর ঠিক এই দিনে আমি ফিরে আসবো এ গায়ে। আর তোদের এক একজন করে মারবো সেদিন। কেউ কেউ রেহাই পাবি না, কেউ না। তোদের কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না। আগুন তখন কান্তাবুড়ির শরীরটাকে আস্তে আস্তে গিলে ফেলতে শুরু করেছে। অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠল কান্তাবুড়ি। গ্রামের সকলের সামনে দাউ দাউ করে চলতে লাগলো কান্তাবুড়ির শরীর। আগুনের ধোঁয়া আকাশে উঠে পরিষ্কার আকাশকে কালো করে দিল। উল্লাসে ফেটে পড়ল হিংস্র পশুর মতো গ্রামবাসীরা। কেবল একটা ছোট্ট ছেলে এই মর্মান্তিক দৃশ্য সহ্য করতে না পেরে ছুটে পালিয়ে গেল সেখান থেকে। ওদিকে বুড়ির শরীরটা দেখতে দেখতে কুঁকড়ে গেল। তার মুখের সব সাপ সাপান্ত স্প্রিক হয়ে গেছে। এই ঘটনার পর কেটে গেছে অনেকগুলো বছর। আচ্ছা পবন, তুই আমাকে একটা কথা বলতো, এত জায়গা থাকতে তুই এই প্রায় নির্জন গ্রামটাকে বেছে নিলি কেন? ছুটি কাটানোর জন্য? এমন কি আছে এই গ্রামে দেখার মতো? পবনকে কথাটা বলল বিজয়। তারা এখন এসেছে কলকিপোতা গ্রামে। হুগলি জেলায় অবস্থিত এই গ্রামটা মূল শহরের থেকেও আরও 15 কিলোমিটার ভেতরে। বিজয় আর পবন দুই বন্ধু, একসাথেই পড়াশোনা করেছে তারা। স্কুল পেরিয়ে কলেজ, তারপর কলেজের গণ্ডি পেরিয়ে বিজয় এখন একটা সরকারি হাই স্কুলে শিক্ষকতা করে। পবন এখন তার বাবার ব্যবসা দেখাশোনা করে। তার বাবার মস্ত বড় কাপড়ের দোকান, অনেক লোকই কাজ করে সেই দোকানে। ব্যবসা দেখাশোনা করার পাশাপাশি পবন টুকিটাকি একটু লেখালেখিও করে। তার দুটো কবিতার বই এবছরই কলকাতা বইমেলায় প্রকাশনী সংস্থার হাত ধরে প্রকাশিত হয়েছে এবং সেই বইয়ের কাটতিও হয়েছে বেশ ভালোই। আসলে আমি একটা বিষয় নিয়ে একটু জানতেই এই গ্রামে এসেছি। কথাটা বলল পবন। আমি আসলে একটা উপন্যাস লিখব ঠিক করেছি। উপন্যাসের গোটা প্লটটাই যদিও আমার মাথায় আছে, তবুও উপন্যাসের বিষয়বস্তুকে ভালোভাবে সাজানোর জন্য, গ্রাম্য পরিবেশকে ঠিক মতন ফুটিয়ে তোলার জন্যই আসলে আমি এই গ্রামে এসেছি। তা কবিতা থেকে একেবারে উপন্যাস? বেশ একটু মজার ছলেই কথাটা বলল বিজয়। তা তোর ওই উপন্যাসের বিষয়বস্তু কি, মানে কি নিয়ে লিখছিস তোর এই উপন্যাসটা? উইচ বা বলতে পারিস ডাইনি সম্পর্কে। আচ্ছা। আমাদের বাংলার গল্পকথায় যেমন ভূত, প্রেত, পিশাচ, দৈত্য, দানরা এসবের নাম তো শোনা যায়, তেমনি এই ডাইনিদের নামও শোনা যায়। এই ডাইনি কিন্তু কোনো মৃত আত্মা নয়, এরা জীবিত, অর্থাৎ এরা মানুষ। যদি কোনো বুড়ি মহিলা বা কমবয়সী কোনো মহিলাও যদি তন্ত্রমন্ত্র, কালা জাদু, উচাটন এসব নিয়ে নিয়মিত প্র্যাকটিক্যালি ক্রিয়াকলাপ করে বা করে থাকেন, তবে তাদেরকেই আমাদের সমাজে ডাইনি বলা হয়। এরা এসব তন্ত্রমন্ত্রের সাহায্যে যেমন মানুষের উপকার করতে পারে, তেমনই অনেক মানুষের ক্ষতিও তারা এই একইভাবে করতে পারে। এতটা ডিটেলসে জানা ছিল না। এরা এদের তন্ত্রশক্তির সাহায্যে নানা রকম ডাকিনী, পিশাচ ইত্যাদি অপদেবতাকে ডেকে নিয়ে আসতে পারে এবং তাদেরকে নিজের বশে এনে তাদের নিয়ে নানা রকম কাজও করাতে পারে। জানিস তো বিজয়, আমাদের এই জগতের বাইরে আরও একটা প্যারানর্মাল জগৎ আছে। সেখানে নানা রকম অপদেবতারা বাস করে। কেউ যদি এই জগৎ আর এই জগতেরই সমান্তরাল সেই প্যারানর্মাল জগতের সাথে যোগাযোগ করতে পারে, তবে তার পক্ষে খুবই সহজ হয় সেই জগৎ থেকে কোনো অপদেবতাকে আহ্বান করে এই জগতে নিয়ে আসা আর তাকে দিয়ে নিজের ইচ্ছে মতন কাজ করিয়ে নেওয়া। আর এই কাজ শুধুমাত্র তন্ত্র সাধনার মাধ্যমেই সম্ভব। গ্রাম বাংলায়, আর শুধু বাংলায় কেন, আমাদের দেশের, ইনফ্যাক্ট এই গোটা ভারতের
উপমহাদেশের প্রায় সব প্রান্তেই এই রকম কাজকর্ম যারা করতেন তাদেরকেই ডাইনি বলা হতো। তা তুই দেখছি বেশ অনেকটাই স্টাডি করেছিস এই ব্যাপারে। তা তোর ওই উপন্যাসের সাথে এই গ্রামে আসার সম্পর্কটা কি? এই গ্রামে কি তোর ওই কাহিনীর ভিলেন মানে সেই ডাইনি থাকে নাকি? কথাটা বলতে গেলে তুই একটু ঠিকই বলেছিস। মানে এখানে সত্যি সত্যি কি কোনো ডাইনি? আরে না না, ছুস, পাগল কোথাকার। বেশ অবাক হয়েই কিছু একটা বলতে যাচ্ছিল বিজয়, কিন্তু তার আগেই একটু সামান্য হেসে কথাটা বলল পবন। আসলে আগেকার দিনে গ্রামে কোনো ডাইনি থাকলে তাদেরকে পুড়িয়ে মারা হতো। গ্রামের লোকেরা মনে করত সেই ডাইনি বেঁচে থাকলে সে নিজের স্বার্থ সিদ্ধির জন্য গ্রামের ক্ষতি করতে পারে। তাই গ্রামের কোনো মহিলাকে ডাইনি সন্দেহ হলেই গ্রামবাসীরা তাকে মেরে ফেলত। এই জন্য তন্ত্র সাধনার কাজ অত্যন্ত গোপনে করা হতো। কিন্তু একবার ধরা পড়ে গেলে আর রক্ষে নেই। শুনেছি এই গ্রামে অনেক বছর আগে এক বৃদ্ধা মহিলাকে ডাইনি বলে পুড়িয়ে ফেলা হয়েছিল। মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা, এ তো রীতিমতো একটা ক্রাইম। হতবাক হয়ে কথাটা বলল বিজয়। পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোনো রকমের হস্তক্ষেপ করে না? মানে কোনো মানুষকে এভাবে মেরে ফেলাটা তো উচিত নয়, তাই না? দেখ, আগেকার দিনের কথা বলতে পারবো না। মনে হয় না তখন পুলিশ এই বিষয় নিয়ে বেশি মাথা টাথা ঘামিয়েছিল। তো এখন তো প্রশাসনের পুলিশ বেশি তৎপর, এসব প্রায় বন্ধ হয়ে গেছে। আগে অনেক গ্রামই এরকম। এই যে দাদা মশাইয়েরা। পবনের কথা থেমে গেল। ঘরের মধ্যে দুটো খাবারের থালা নিয়ে উপস্থিত হয়েছেন হরিপদবাবু। হরিপদবাবুর বয়স 50-এর বেশি হবে। বেটেকাটো চেহারার এই ভদ্রলোক বেশ অমায়িক আর অত্যন্ত ভদ্র। কথাবার্তায় রাঢ় অঞ্চলের প্রভাব রয়েছে। এখানে এসে বিজয় আর পবন এই হরিপদবাবুর বাড়িতেই উঠেছে। হরিপদবাবু বিজয়ের স্কুলের সহকর্মী অতনুর বাবার কোনো এক দুঃসম্পর্কের আত্মীয় হন। পবনের এই গ্রামে আসার ইচ্ছের কথা জানতে পেরে বিজয়েরও মনে পড়ল, সে তো শুনেছিল যে অতনুর এ গ্রামের সাথে একটা সম্পর্ক আছে। এমন অজপাড়া গাঁয়ে তো শহরের মতন লজ বা কোনো গেস্ট হাউস ভাড়া পাওয়া যায় না। সৌভাগ্যক্রমে অতনুর সেই আত্মীয় হরিপদবাবু রাজি হয়ে গিয়েছিলেন। তবে তাদের থাকা খাওয়া বাবদ কোনো টাকা পয়সা তিনি একদমই নিতে রাজি হননি। ইয়ে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি বটে। এই গরম গরম লুচি আর বেগুন ভাজা আমি নিজের হাতে তো করেছি বটে। একেরে দমে খাও দেখি। কানা উঁচু থালা দুটো পবনের সামনে রেখে কথাটা বললেন হরিপদবাবু। তার বাড়িতে তিনি একাই থাকেন, ছেলে মেয়ে কেউ নেই। তার বউ 2 বছর আগে ক্যান্সারে মারা গেছে। আরে আবার এইসবের কি দরকার ছিল? এই তো দুপুরবেলায় ভরপেট খেয়ে উঠলাম। একটু ইতস্তত ভাবেই কথাটা বলল বিজয়। তা বললি কি হয় দাদাবাবু, তোমরা হলে গিয়া শহরের মানুষ। 2 দিনের জন্য মুইদের এখানে এসো অতিথি হয়ে। তোমাদের দুইটার সেবা যত্নের কোনো ত্রুটি রাখলে কি করে হয় বলো? এই বলে হরিপদবাবু শুধু একটু মুচকি হাসলেন। বিজয় আর পবন তখন লুচি ছিঁড়ে সেটা লম্বা করে কাটা বেগুন ভাজার সাথে খাওয়া আরম্ভ করেছে। খাবার ভালো হইয়াছে কিনা বলবে তো দাদা ভাইয়েরা? অসাধারণ হয়েছে হরি কাকা। তোমার হাতের রান্না যে দারুণ, সেটা তো দুপুরে খেয়েই বুঝতে পেরেছি। আর এটা তো লুচি খাচ্ছি না, জানো, অমৃত খাচ্ছি মনে হচ্ছে কাকা। প্রশংসা শুনতে সকলেরই ভালো লাগে। হরিপদবাবুও তাই নিজের প্রশংসা শুনে বেশ খুশি হলেন। আচ্ছা হরি কাকা, তোমাকে একটা কথা বলছি, মানে একটু জানতে চাইছি আর কি। কি কথা বলবে বটিয়া দাদাবাবু? পবনের কথা শুনে বললেন হরিপদবাবু। মানে শুনেছি যে তোমাদের এখানে নাকি একটা জায়গা আছে, কান্তাবুড়ির জঙ্গল নামে একটা জায়গা, সত্যি? হ্যাঁ ও ঠিকই শুনেছ। আসলে
ওখানে একজন ডাইনি থাকতো। ডাইনি মানে জানো তো বটে। তো গায়ের লোকেরা একদিন সেই ডাইনিটাকে মেরে তার বাড়ি জ্বালিয়ে দিল। তখন থেকে সেই জায়গাটা নির্জনই রয়েছে। এখন ঝোপঝাড়ে ভরে গেছে ও জায়গা, কেউ যায় না তো বটে ও জায়গাতে এখন আর। অনেকে মনে করে সেই ডাইনির আত্মাটা নাকি এখনো সেই জায়গাতেই ঘুরিটো বেড়ায়, তাই তো ভয় হয়। হ্যাঁ, তা ও কি বলে বটে, হ্যাঁ, ও অন্ধবিশ্বাসেই কেউ ওখানে আর যায় না তো বটে চট করে। তবে সেদিন ও ঘটনায় গায়ের লোকেদের মধ্যে আমিও ছিলাম। আমি নিজের চোখে তো দেখেছি ও বুড়ি কালা জাদু করছিল তো বটে। আচ্ছা কাকা, আমাদের একবার দেখাতে পারবে জায়গাটা? দেখবে বটে, তবে চল বিকেল থাকতেই ঘুরে তো আসি ও জায়গা থেকে। সন্ধ্যে নামলে আবার অন্ধকার হয়ে যাবে তো বটে, ও জায়গায় তখন আর যাওয়া ঠিক হবে লাই। না মানে এখনই। হরিকাকা যে এরকম চট করে রাজি হয়ে যাবে সেটা ওরা কেউই ভাবতে পারেনি। হ্যাঁ চলো তবে, আমি নিয়ে তো যাচ্ছি বটে। তবে সেখানে দেখার মতন তেমন কিছুই লাই, চারিদিকে ঝোপঝাড় আগাছায় ভর্তি। তবু তোমরা যখন বলতিস তখন তোমাদেরকে ও জায়গা দেখিয়ে তো আনি বটে। হরিপদ বাবুর সাথে পবন আর বিজয় এসেছে এখন এই কান্তাবুড়ির জঙ্গলে। তিনি পবনদের ঠিকই বলেছিলেন, জায়গাটায় দেখার মতো তেমন কিছুই নেই। কিছু বড় বড় গাছ আর ঝোপঝাড় আগাছায় ভর্তি। মাটিতে শুকনো কাঠ পাতা পড়ে রয়েছে। অনেকদিন কেউ হয়তো ঝাঁটও দেয়নি জায়গাটা। বুঝলে বটে বাবুরা, এখানেই কিছু দূরে ও বুড়ো ডাইনিটোর ঘরটা ছিল বটে। তার নামই কান্তাটো ছিল বটে। ঘুরতে ঘুরতে বিজয়দের সাথে গল্প করছেন হরিপদ বাবু। তার নাম থেকেই এখন সকলে বনটাকে কান্তাবুড়ির জঙ্গল বলে। বিজয় এক মনে হরিপদ বাবুর কথা শুনলেও পবন কিন্তু কিছুটা এগিয়ে গিয়ে মাটি থেকে একটা গাছের শুকনো পাতা তুলে নিয়েছে। জায়গাটা ভালো করে পর্যবেক্ষণ সে করেছে। এই জায়গাটা তার উপন্যাসের একটা অংশে ঠাঁই পাবে। ওই যেখানে চার বন্ধু ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলবে আর জঙ্গলের মধ্যে একটা বুড়িকে দেখে তারা জঙ্গল থেকে বেরোনোর উপায় জিজ্ঞাসা করবে। ওই বুড়িটা আসলে হচ্ছে ডাইনি। অনেক বছর আগে গ্রামের লোকেদের আক্রোশের কারণে তাকে মরতে হয়েছিল। উপন্যাসের প্লট ভাবতে ভাবতে হঠাৎ করে একটা বিশেষ জিনিস তার নজরে এলো। এখন বিকেল শেষ হয়ে গেছে, সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে, তাই আকাশটা আলো আঁধারিতে ছেয়ে রয়েছে। বড় বড় গাছের নিচে নিবিড় অন্ধকারে ডুব দিয়েছে কান্তাবুড়ির জঙ্গল। তার মধ্যেই পবন দেখল যে বেশ কিছুটা দূরে যেন একজন মানুষ দাঁড়িয়ে। মানুষ কি? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। মানুষটা দাঁড়িয়ে রয়েছে তারা যেই পথ ধরে এসেছে সেই পথে নয়, যে পথে তারা যাচ্ছে সে পথে। এই মানুষটা এখানে এলো কোত্থেকে? ওদিকে তো খুব সম্ভবত আর কোনো পথ নেই। তবে কি সে তাদের আগেই ঢুকেছিল এ জঙ্গলে? অন্ধকারের মধ্যে সেই মানুষটা ছেলে না মেয়ে, চ্যাংড়া না বুড়ো, কিছুই ঠিক মতন বোঝা যাচ্ছে না। তবে সে যে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, একটুও নড়াচড়া করছে না, সেটা বেশ বোঝা যাচ্ছে। মানুষটা ওইভাবে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে কেন? তাকে ভালো করে দেখার জন্য পবন একটু এগিয়ে গেল। কিন্তু কোথায় কে? একটা পুড়ে যাওয়া ভাঙা কুড়ে ঘরের মতো ঘর আছে সেখানে। তবে এই বাড়িটাকেই কি গাছের আড়ালে দূর থেকে দেখে মানুষের মতন মনে হয়েছিল? তাই হবে হয়তো। এ কি পবন, তুই এখানে কি করছিস? হঠাৎ করে বিজয়ের গলার আওয়াজ শুনে পবন পিছনে তাকিয়ে দেখল
সেখানে বিজয় আর হরিপদ কাকা দাঁড়িয়ে রয়েছে। চলো দাদা বাবু, অনেক রাত তো হয়ে গেছে বটে, এবার ঘরে চলো। কথাটা বলে হঠাৎ করে কিছু একটা দেখতে পেয়ে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলেন হরিপদ বাবু। আরে, তোমার হাতে ওইটা কি বটে? নিজের হাতের দিকে তাকালো পবন। কই, কিছুই তো নেই পবনের হাতে। তবে হরিপদবাবু কিসের কথা বলছে? এবার বুঝতে পারল পবন। শুকিয়ে যাওয়া যে পাতাটা মাটি থেকে তুলে নিয়েছিল পবন, হয়তো সেটার কথাই তিনি বলছেন। তুমি এটা কোথ থেকে পেলে দাদা বাবু? শিগগিরই ওটা ফেলে দাও দাদা বাবু। বেশ অবাক হয়ে কথাটা বললেন হরিপদবাবু। তার এইভাবে হতবাক হওয়ার কারণটা যে কি, সেটা ঠিক মতন বুঝল না পবন। কেন কাকা, এখান থেকে কুড়িয়েছি। বলল পবন। পাতাটার দিকে এতক্ষণ ঠিক মতন খেয়াল করেনি সে। এবার ভালো করে তাকাতে সে দেখতে পেল সেখানে একটা কেমন যেন পুতুলের ছবি আঁকা। মানে পাতাটার গায়ে পুতুলের মতোই অস্পষ্ট হাত পা মুখ ফুটে উঠেছে। এই পাতাতে যে পুতুলের ছবিটা আছে, সেটা ও ডাইনিটোর বানানো পুতুলটা ছিল বটে। আমি সেদিন নিজের চোখে দেখেছি বটে। ও ডাইনির পাশে ঠিক এরকম একটা পুতুল ছিল তো বটে। এটা এই পাতার উপরে এলো তো কি করে? তবে কি কোনো বিপদ আসবে এই গায়ে? সে কি আবার ফিরে আসবে নাকি? বললেন হরিপদবাবু। তার চোখে মুখে কেমন যেন ভয়ের চিহ্ন ফুটে উঠেছে। এসব কি উল্টোপাল্টা বকছে হরিকাকা? তার মাথায় কি কোনো গন্ডগোল আছে নাকি? পবন একবার তাকালো বিজয়ের দিকে। বিজয় তাকে চোখ টিপে ইশারা করল পবনকে সেই পাতাটা ফেলে দেওয়ার জন্য। পবনও বিজয়ের ইশারা মতোই কাজ করল। দাদাবাবু, তাড়াতাড়ি ঘরটাতে চলুন বটে। মনে হচ্ছে কোনো বিপদ আসতে তো চলেছে, আর এখানে থেকে কাজ নেই বটে। হ্যারিকেনটা জ্বালাতে হরিপদবাবুর ঘরের অন্ধকারটা কিছুটা দূর হলো। দাদাবাবু, যদি কিছু মনে না করো তবে তোমাদেরকে একটা কথা তো বলবো। হ্যারিকেনটা ঘরের মেঝেতে রেখে কথাটা বললেন হরি কাকা। এখন লোডশেডিং, তাই হ্যারিকেনের আলোতে ঘরের মধ্যে কেমন আলো আঁধারি খেলা করছে। এই কি কথা, বলো না হরি কাকা, কি ব্যাপার? বলছিলাম কি দাদাবাবুরা, যে তোমরা বরং কাল সকালের ট্রেনটা ধরে চলে যাও এই গাঁ ছেড়ে। তোমাদের আর এখানে থাকাটো হবে লাই বটে। হঠাৎ এইরকম কথা বলছো কেন হরি কাকা? বেশ অবাক হয়ে কথাটা বলল বিজয়। অবাক হওয়ারই কথা, কারণ হরি কাকাকে যত দূর বুঝেছে তিনি বড্ড সজ্জন ব্যক্তি। তবে এইভাবে হঠাৎ করে তাদেরকে পরোক্ষভাবে তাড়িয়ে দেওয়ার কারণ কি হতে পারে? মানে বলছিলাম, আমাদের জন্য কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? না, মানে বলতে চাইছিলাম আর কি। ছি দাদাবাবু, তোমরা কি বলতিস বটে? বিজয়ের কথা শেষ হওয়ার আগেই জিভ কেটে কথাটা বললেন হরিপদবাবু। বোঝাই গেল তাদেরকে যাওয়ার কথা বলে তিনি নিজেও যথেষ্ট লজ্জিত হয়েছেন। অসুবিধে হতে যাবে কেন? তোমরা হইলে গিয়ে আমাদের অতিথি, আর অতিথির সেবা করা সে তো মানুষের পরম সৌভাগ্য। ও, আমিও তো চাই তোমরা যতদিন খুশি আমার বাড়িতে থাকো তো বটে। তবে হঠাৎ চলে যাওয়ার কথা বলছো কেন? আসলে বড় ভয় লাগতিছে, বুঝলে দাদাবাবু। আমার মন বলছে সে আবার জাগি উঠেছে। সে ডাইনি মারা যাওয়ার সময় বলেছিল বটে ৩৩ বছর বাদে সে আবার ফিরেটো আসবে। আমার মনে হয় আজকে হয়তো সেই রাতটো বটে। সেদিনটো ছিল অমাবস্যার ২ দিন আগে। আকাশে ত্রয়োদশীর চাঁদ উঠেছিল, আমার মনেটো আছে। আর আজও সেই ত্রয়োদশীর রাতটো বটে। হয়তো আজ রাতে সে আবার ফিরেটো এসেছে বটে। ওই ডাইনিদের মধ্যে একটা কথা আছে, এদেরকে মেরে ফেললে ও ৩৩ বৎসর পর আবার ফিরেটো আসবে। আর এসে যারা ওকে মারিছিল
তাদেরকে আবার মারবে তো। তোমরা এই গ্রামের অতিথি আসো বটে, আমি চাই না তোমাদের কোনো ক্ষতিটা হোক। ও যদি ফিরে তো আসে তবে হয়তো কাউকে সারবে ক্লাই। যারা ওকে পুরা এটো মারছে তাদের সব কটাকেও মারবে বটে। আরে কাকা, এসব বাজে কথা। হরিপদ বাবুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল বিজয়। যে মারা গেছে সে আবার কখনো ফিরে আসতে পারে নাকি? আরে তুমি অহেতুক চিন্তা করছো। লা, আমার ডর লাগে বটে। তোমরা কথা দাও যে কাল সকালবেলা তোমরা চলেটো যাবে এ গাঁ ছেড়ে। জান থাকতে আমি এ গাঁয়ের অতিথিদের কোনো ক্ষতি হতে দেব ক্লাই। পবন একটা হ্যাঁ সূচক ঘাড় নেড়ে সম্মতি জানালো যে কালই তারা রওনা দেবে। নিজেদের ব্যাগপত্তর গুছিয়ে নিল বিজয়রা। কাল সকালে ট্রেনেই ফিরে যেতে হবে তাদের। তবে বিজয়ের বারবার মনে হচ্ছে পবনের মনের মধ্যে নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে, আর সেটা সে বিজয়কে বলছে না। হঠাৎ করে মাঝরাতে একটা আর্তচিৎকারের শব্দে ঘুম ভেঙে গেল বিজয়দের। কার আর্তচিৎকার এটা? পাশের ঘরে হরিপদবাবুর একটা বিকট চিৎকার শোনা গেল, আর শোনা গেল একটা বুড়ির অস্পষ্ট খ্যানখ্যানে গলা। আমি ফিরে এসেছি, তোদের কাউকে আমি ছাড়বো ক্লাই রে। যেভাবে তোরা আমাকে মেরেছিস সেভাবে তোদেরকেও আমি মারবো। হরিপদবাবুর কোনো বিপদ উপস্থিত হয়েছে সেটা বুঝতে পেরেই বিজয় আর পবন ধর্মর করে উঠে ছুট লাগালো তার ঘরের দিকে। দরজার খিলটা ভেতর থেকে দেওয়া ছিল, তাই বাইরে থেকে ঘরে ঢোকা সম্ভব ছিল না তাদের পক্ষে। হরি কাকা, একবার হরিপদবাবুর নাম ধরে ডেকে তার কোনো সাড়া পেল না বিজয়রা, বরং ভেতর থেকে এক বুড়ির বীভৎস চিৎকার শোনা গেল। ছাড়বো না, আমি তোদের কাউরে ছাড়বো না। তোরা পুরাই ছিলিস না আমারে, এবার তোদের সব বাইরে মারবো আমি, সব বাইরে। উপায়ান্তর না পেয়ে দরজা সজোরে ঠেলতে লাগলো তারা। পুরনো কাঠের দরজা অকস্মাৎ ঠেলাঠেলি না সামলাতে পেরে খুলে গেল, আর ভেতরে প্রবেশ করতেই তারা যা দেখলো তা দেখে তারা বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। ভেতরের অন্ধকারের মধ্যেই তারা প্রায় স্পষ্টই বুঝতে পারল বিছানায় হরিপদবাবুর শিয়রের কাছে বসে রয়েছে একটা বুড়ি। আশ্চর্য তো, এই বুড়ি এখানে কোত্থেকে এলো, যেখানে ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ? তবে যে দৃশ্য নিজের চোখের সামনে দেখল বিজয় আর পবন, তা হয়তো কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, মানে দেখে সহ্য করা যায় না। হরিপদবাবু স্থির হয়ে শুয়ে আছেন, তার বিছানার উপর কোনো সাড়া শব্দ নেই, হয়তো মারা গেছেন। তার গলায় একটা জায়গায় গভীর ক্ষত, আর সেই বুড়ি তার পাশে বসে একটা বড় মাংসপিণ্ড খাচ্ছে। সেই কাঁচা মাংসপিণ্ড থেকে লাল রঙের তরল তার হাত বেয়ে গড়িয়ে পড়েছে। তাদের বুঝতে বাকি রইল না যে যেটা এখন এই রাক্ষসে বুড়ি ভক্ষণ করছে সেটা হরিপদর গলার থেকে খুবলে নিয়েছে সে। এই ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে দেখতে পেয়ে নিশ্চল অবস্থায় দাঁড়িয়ে রইল বিজয় আর পবন। এদিকে সেই বুড়ি মনের আনন্দে আয়েশ করে খেয়েই চলেছে। বিজয়দের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। কে তুমি? হ্যাঁ, কে তুমি? কোথা থেকে এসেছো? কিছুটা ভয় আর উত্তেজনা মেশানো গলায় পবনই প্রথম কথাটা বলল সেই বুড়িকে। পবনের কথায় হঠাৎ করে খাওয়া থামিয়ে দিয়ে কটমট করে তাকালো পবনের দিকে। তার সেই ভয়ানক চোখের দৃষ্টি দেখে যে কারুরই গায়ে রক্ত হিম হয়ে যায়। তারপরেই হঠাৎ করেই অদ্ভুত খ্যানখ্যানে সুরে সেই বুড়ি বলে উঠল, জানতে চাস? হ্যাঁ, জানতে চাস আমি কে? কিন্তু আমি তো তোদের বলবো না। আমি কেন তোদের আমার পরিচয় দিব? হ্যাঁ,
কথাটা বলেই হি হি করে এক আশ্চর্য রকম অট্টহাসি হেসে উঠল সেই বুড়ি। ওরা দুজনে দুজনের দিকে একবার মুখ ফিরে তাকালো, বোধহয় কি করবে সেটারই উপায় খোঁজার চেষ্টা করছিল। আর তারপরেই অবাক হয়ে সামনে ফিরে দেখল সেই ঘরে কোনো বুড়ি নেই, না হরিপদবাবুর বিছানার ওপর বসে আছে, না আছে ঘরের অন্য কোথাও। কেবল হরিপদবাবুর মৃতদেহটা তখন বিছানার ওপরই রয়েছে, আর তার গলার কাছে সেই ক্ষতের গর্ত। বিজয় আর পবন ধীরে ধীরে এগিয়ে গেল বৃদ্ধের মৃতদেহের দিকে। তখনই বাইরে থেকে কিছু মানুষের গলার আওয়াজ শুনতে পেল বিজয়রা। বাইরে লোকজনের আওয়াজ পেয়ে বেরিয়ে এলো ওরা দুজনে। গ্রামের কিছু ছেলে বুড়ো ততক্ষণে এসে হাজির হয়েছে হরিপদর দালানে। তাদেরকে কোনো রকমে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতেই জনা কয়েক লোক দৌড়ে গেল ভেতরে। তারপরেই ভেসে এলো যথা প্রত্যাশিত। বাইরে তখন বিজয় আর পবন যেমনটা দেখেছে তেমনটাই বর্ণনা করার চেষ্টা করছে, কিন্তু হঠাৎ একটা দড়াম করে সশব্দে দরজা পড়ার শব্দ। দালানে জমে থাকা ভিড় একসাথে চমকে উঠে তাকালো সেই দিকে। আর অমনি নিমেষে যেন এক নির্যাতিত অত্যাচারিত ডাইনির অতিলৌকিক অভিশাপের বলে দাউ দাউ করে জ্বলে উঠল গোটা কুড়ে ঘরটা।